আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। বীর ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে, এখনো নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাত্রে এখানে কি করছিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোর দিকে তাকিয়ে ধীরস্থায়ী কণ্ঠে উত্তর দিল, এমনিতেই এসেছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরে বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে। ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে অষ্টদশী। চমকা মেঘের বাহু ধরল, একটানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হলো। হৃৎপিণ্ডের ধূপতাপ বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতে পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। মেঘ কটমট করতে করতে বলল, তুই কেঁদেছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না। কিভাবে বলবে? আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ করে রইল। আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরেতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুতের বেগে কতক্ষণ মাথা নাড়ল, নাবোধক সম্মতি জানালো। তারপর আস্তে আস্তে বলল, এ জীবনে কোনোদিন সন্ধ্যার পরে ছাদেই উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ নীরব। কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। এত রাতে ছাদের আসার কোনো অজুহাত খুঁজে পেল না অষ্টদশী। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের। আবিরের গায়ের গন্ধের মাতাল হওয়া অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজে বাঁচাতে দু কদম পিছিয়ে গেল মেঘ। কিন্তু পিছনে আর জায়গা নেই। দরজার পাশের পিলারে পিঠ ঠেকল মেঘের। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহটা। পায়ের তলা শিরশির করছে। সরে যেতে চাইল সামনে থেকে। আচমকা আবির ভাই দুহাত পিলারের দুপাশে চেপে ধরল। কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের। আবির ভাইয়ের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোনায় পড়ে গেল মেঘ। বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালায়ে বেড়াইছিস, এখন দেখবো কতটা পালাতে পারিস তুই। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী। এই কথা শোনা মাত্রই মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। আবির ভাই সরু নেত্রে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে। পুনরায় শক্ত কণ্ঠে বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কয়েক মুহূর্ত পর সিঁড়ি দিয়ে নামতে গেল, অন্ধকার সিঁড়ি। পিছনে ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো, আবির ভাই। আবির ভাই উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে তাকালো। হুম। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্ময় কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানারা যদি আমাকে ধরে ফেলে? আবির ভাই কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির মেঘের কথা হাসছে ভাবতে খুশি লাগলো মেঘের। আবির ভাইয়ের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবিরের দিকে। ততক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব। এবার আবির ভাই ঠাট্টার স্বরে শোধালো, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গেছিল? আবির ভাইয়ের এমন কথায় আহাম্মকের মতো তাকিয়েছে মেঘ। আবির ভাই সহসা বলে উঠল, তুই যা, আমি পিছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। অবশ্য বলবেই বা কি? দুটো সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই নিরুদ্বেগ কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়লো। মনে তীব্র সাহস নিয়ে পিছনে ফিরে তাকালো। আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো, 6 ফুট লম্বা। তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। এখান থেকে আবির ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই, আপনি সিগারেট কেন খান? মেঘের কথা আবির যেন ছোটখাটো টাসকি খেলো। মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল, তার জবাবদিহিতে কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি। এটুকু বলে থেমে গেল। আবির ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামলো না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে, আর আবির পিছনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ি পর্যন্ত নিচে নামলো।
মেঘ আর পিছনে ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকাল আবির ভাইয়ের দিকে। আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরও একটি রাত কাটলো নির্ঘুম নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে আগের রাতে আবির সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তাই করতো। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাই কাটায়। হয়তো নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সবকিছু নিয়ে ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবির ভাইয়ের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে। কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার দিন ভালো মন্দ রান্না হয়। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না। তবে আবির ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির ভাই নেই। মনটা কিছুটা খারাপ হলেও কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবার প্রাইভেটে 1 ঘন্টা পরীক্ষা থাকে। এক সপ্তাহে যা পড়ায় তার উপর পরীক্ষা থাকে। 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে। সামনে এমপি নির্বাচন। তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছে। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনস্বার্থ যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুযোগ সুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনে কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে। আজ একটু আগে চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা, কিরে তোর হিটলার ভাইয়ের কি খবর রে? কিছু তো আর বললি না। ছবি দেখাবে বলেছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ, মুখে যা বলি তার সবটা কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনার কাছে। একটা বাস যে খাইছি। বন্যা, কেন কি হয়েছে? মেঘ, কি আর হবে, লুকিয়ে দেখতে গেছিলাম, আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা, ব্যাটার চোখ আছে তাহলে, ভালো হয়েছে। গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি, তাহলে বন্যা তো আমায় এখনই বালি চাপা দিয়ে দেবে। বন্যা আর মেঘের একটাই সিদ্ধান্ত, ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। কোচিংয়ে নতুন কারোর সাথে কথাই বলা যাবে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুলের জীবনের মতো। এত কিছুর পরও মেঘ আবির ভাইয়ের ওপর ক্রাশ খেয়ে ফেললো। এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে। স্যার চলে আসছেন এতক্ষণে। পরীক্ষা শুরু হলো যথারীতি। 4টায় পরীক্ষা শেষে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘেদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতাম ফাঁকা, সানগ্লাস ঝোলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতে চিনতে পারলো এটা আবির ভাই। আরও নতুন করে ক্রাশ খেলো সে, মনে মনে ভাবছে, কিন্তু উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? কই সেদিন তো মিমার দাদিকে ধমক দিয়ে বলল কাউকে বাইকে উঠাবেন না। তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবে না। না উঠে ওনার বাইকে উঠতে আমার বইই গেছে, কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানে কোন পাপের শাস্তিতে এখানে এসেছেন। আল্লাহ বাঁচাও। এসব হাবিজাবি চিন্তা ভাবনায় ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাত ঝাপটে ধরে আছে। আবির ভাই মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে। হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ওঠ। মেঘ তো ঘুরেই আছে, আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবির ভাইয়ের কথা তার কানেই গেল না। বন্যাও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে। আগে কখনোই এই ছেলেকে দেখেনি। আবিরকে বন্যা চেনে না, তানবীরকে দেখেছে, কিন্তু এই ছেলেকে? মেঘকে বাইকে উঠতে বলছে। বন্যা মেঘকে আরো শক্ত করে ধরে আছে। আবির ভাই এবার থমকে উঠল। এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে ওঠে, গোল গোল চোখে তাকায়। পরপর 2বার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল। হয়তো আবির ভাইয়ের চোখ মুখে দেখে ভয় পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির ভাই বাইক থেকে নেমে দাঁড়িয়েছেন। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বলেন, এই তুই কি কিছু খাস? মেঘ কপাল কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস? তুই ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির ভাই আবার বললেন, বাইকে ওঠ। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে, এটাও সম্ভব?
মেঘের হেলদোল নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে। তারপর পুনরায় বাইকে বসে আবার বললেন, তুই কি উঠবি? এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইকে উঠে বসলো মেঘ। আবির ভাইয়ের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল মিছুটা। মেয়ে কাঁধে হাত রাখবে নাকি রাখবে না এটা নিয়ে দোটানায় আছে। এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠেছে, তারপর আবার আবির ভাইয়ের বাইকে। আবির ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা, শীতল কণ্ঠে বললেন, ধরে বস, না হয় পড়ে যাবি। কাপা কাপা হাত কাঁধে রাখলো মেঘ। সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের মাত্রা বেড়েছে অষ্টাদশীর। এদিকে বন্যা তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না। আবির ভাই সত্যি অসাধারণ। যে কোনো মেয়ে এক দেখাতে ক্রাশ খাবে, মেঘের ক্রাশ খাওয়ায় কিছু ভুল ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির। কিছুটা ভয় আবির ভাইয়ের কাঁধ জোরে চেপে ধরল মেঘ। কান দিয়ে শাঁসা করে বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিবু নিবু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আবির ওকে শপিংয়ে নিয়ে এসেছে, ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায়। আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতে দোকানের জর্জেটের হিজাবের বক্স বের করে দিল। মেঘ বুঝতে বাকি নেই, রবিবার বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ তো একা শপিংয়ে যায় না কখনো। বড় আম্মুরও এখন শপিং করবে না, তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিংয়ে গেলে নিয়ে আসবে। মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে। তারপর আবিরকে জিজ্ঞাসা করলো, এই তিনটা নিব? আবির মেঘের প্রশ্নে উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বলল, ভাইয়া আপাতত 24টা আছে, আপনি চাইলে আরও দিতে পারবো, তবে কিছুদিন পর নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সবচেয়ে বড় সাইজের হিসাব 24টা কালারই দেন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো আবিরের দিকে। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, তিনটা হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে, কটমট করে বলল, তুই কিছু জিজ্ঞেস করেছি আমি? ভয়ে সিটিয়ে পড়লো মেঘ, আর কিছু বলার সাহস পেল না, কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহে 3 থেকে 4 দিন, 2-3টা হিজাব হলেই হয়ে যায়, 24টা নেয়ার কোনো মানে হয় না। কিন্তু কিভাবে বোঝাবে হিটলারকে? আবির ভাই নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাবও নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলেছে, কোথায়? আবির ভাই আবার রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল, কোথায় যাব না যাব কি তোকে বলে যেতে হবে? মেঘের নিজের মাথায় নিজে গাঁটটাই দিয়ে মনে যাচ্ছে। সবসময় আম্মু বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ, তাই আবির ভাইকেও তেমনি জিজ্ঞাসা করে ফেলেছে। আবির ভাইয়ের পিছন পিছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ। আবির ভাই একজনকে জিজ্ঞাসা করলো, আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিল, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে লোকটা পুনরায় প্রশ্ন করলো, ভাইয়া প্যাকিং করে দেব? আবির ভাই তৎক্ষণাৎ বলল, প্যাকিং লাগবে না, রেডি হলে আমাকে দেন। লোকটা একজোড়া নূপুর এগিয়ে দিল আবিরকে। মেঘও উৎসুক জনতার ন্যায় নূপুর দুইটা দেখছে, অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের। হঠাৎ আবির ভাইয়ের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে। আবিরের এক হাঁটু ফ্লোরে, আরেক পা স্বাভাবিক রেখে নিচে বসেছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এ যাত্রা আর বাঁচবে না। আবির ভাইকে না করার শক্তিটুকু পাচ্ছে না। খাম্বার মতো স্থির, যা হওয়ার তার শরীরের ভিতর হচ্ছে। রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে, মনে হচ্ছে এই বুঝি প্রেশার উঠে যাচ্ছে মেঘের। দুপায়ে নূপুর পরিয়ে আবির পুনরায় চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে, দেখ কেমন লাগছে? মেঘ তখন নিষ্পলক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল, তোকে নূপুর দেখতে বলেছি, আমায় না। আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে। ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো, পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে, ফর্সা পাগুলো দেখতে অন্যরকম লাগছে। খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আবির ভাই। আবির ভাই দোকানের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন। মেঘের মাথায় শুধু ঘুরছে, এসব কিছু স্বপ্ন, এরপর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির ভাই মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিলেন আর বললেন, তোর যা দিতে ইচ্ছা কর তা অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানি বলল। ওয়েটার 2টা কাচ্চি দিতে বলল আবির, সাথে 2টা বোরহানি।
মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, আবির ভাই, আপনার কি কাচ্চি পছন্দ? আবির এবার বিরক্ত হয়ে বলল, আমার পছন্দ অপছন্দ তোর জেনে কাজ নেই। মেঘের মুখটা চুপসে গেছে। খাবার আসায় দুজন চুপচাপ খাবার খেলো। মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে আবিরকে দেখেছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে, তখনই মেঘ আবির ভাইকে ডাকলো, আবির ভাই। না কিছু না। আবির এবার সত্যি সত্যি রেগে গেল, কণ্ঠে 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলল, তোকে হিজাব আর নূপুর দিয়েছে বলে খুশিতে বেশি লাফাইস না। মাথার ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথায় কোথায় ঘুরিস তা তোর নূপুর শব্দে বুঝতে পারবো। এতে তোকে শাস্তি দিতেও সুবিধা হবে। মেঘ আহাম্মক বনে গেল। কি না কি ভেবেছিল সে, আবির ভাই ভালোবেসে গিফট দিচ্ছে। সে কি অনুভূতি! সেই অনুভূতিতে এক বালতি পানি ঢেলে দিল আবির ভাই। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, ওঠ। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পিছনে উঠলো। এবার আর আবির ভাইকে ধরে বসবে না ঠিক করলো। আবির ধমকে উঠলো, এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ? ধরে বস, না হয় রাস্তায় ফেলে চলে যাব। এর ছোট্ট দেহটা কম্পিত হলো। সহসা চেপে ধরলো আবির ভাইয়ের কাঁধ। আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। বাসার সামনে বাইক থামিয়ে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবির ভাইয়ের দিকে তাকে জিজ্ঞাসা করলো, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্ত নিয়ে বলল, তুই কে যে তোকে বলে যেতে হবে কোথায় যাব না যাব? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব। মেঘের মুখটা চুপসে গেছে, চিবুক নেমেছে গলায়, পাতলা ওষ্ঠে বিড়বিড় করে বলল, হিটলার একটা। আবির তৎক্ষণাৎ জবাব দিল, আমি হিটলার হলে তুই কি? আবির ভাই শুনে ফেলেছে। আঁতকে উঠল মেঘ। আবির ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না। থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভেতরে। আবির নিষ্পলক চোখে তাকিয়েছে অষ্টদশীর পায়ের দিকে। নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। আকস্মিক আবিরের ঠোঁটের কোণায় এক চিলতে হাসির ঝলক দেখা গেল।